ক্যাপিটা ইনকামের নিরিখে ভারতবর্ষ কি অন্য যে উন্নত দেশগুলো তাদের সঙ্গে কি প্রতিযোগিতায় আসতে পারে? এখন আমাদের বলা হয় মধ্যম আয়ের দেশ। আচ্ছা। আমরা অতি দরিদ্র দেশ ছিলাম, এখন মধ্যম আয়ে পৌঁছেছি। নেহেরু পরিবারের রাজত্বকালে আপনি যদি দেখেন তাহলে ভারতের পার ক্যাপিটা ইনকাম বা মাথাপিছু আয় পৃথিবীর তুলনায় কমে যাচ্ছে, ক্রমশ কমে যাচ্ছে। এটা কত সাল পর্যন্ত ছিল? এটা 1990 সাল অবধি। তো 1900 থেকে 1990 অবধি ভারত পৃথিবীর বা বিশ্বের তুলনায় প্রত্যেক ভারতীয় মানে অ্যাভারেজ ভারতীয়র যে আয় সেটা পৃথিবীর তুলনায় কমে যাচ্ছে। তার মানে ভারতীয়রা ক্রমশ পিছিয়ে পড়ছিল, বেশি দরিদ্র হয়ে যাচ্ছিল পৃথিবীর অ্যাভারেজের তুলনায়। মানে এটা স্বাধীনতার পর থেকে স্বাধীনতা থেকে 1990 সাল পর্যন্ত। তারপর থেকে এই গত 35 বছরে দেখা যাচ্ছে যে আমাদের মাথাপিছু আয় বা পার ক্যাপিটা ইনকাম বিশ্বের তুলনায় অনেক দ্রুত গতিতে বেড়েছে এবং এর ফলে এখন আমরা আমাদের রাজনীতি পৃথিবীর 4র্থ স্থানে রয়েছে, বিশ্বের 4র্থ স্থানে। মোদিজি যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন তখন আমাদের 11 স্থানে আমরা ছিলাম, এখন এসছি আমরা 4র্থ স্থানে। তো এই যে এটা আমাদের তবুও এটা হওয়া সত্ত্বেও এখনো আমাদের মধ্যম আয়ের দেশ বলে মনে করা হয়, কারণ আমাদের পার ক্যাপিটা ইনকাম এখনো বেশ মানে মধ্যবিত্ত দেশের মধ্যে রয়েছে। আমাদের যে অনেক মানে পার ক্যাপিটা ইনকাম অনেক বেশি অনেক দেশের আছে, কিন্তু আমাদের পুরো রাজনৈতিক যে স্তর, রাজনীতি পুরো জিডিপি যাকে বলে, তাতে আমরা 4র্থ স্থানে এবং খুব শীঘ্রই 1 বছরের মধ্যে আমরা 3য় স্থানে পৌঁছব। এটা যদি গ্রাম স্তরে, মানে আমাদের তো সারা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের গ্রাম স্তরে যদি পৌঁছে দিতে হয়, এটা সরকার কি করা উচিত? যেটা মোদী সরকার করছে সেগুলো করা উচিত। যেমন ওদের যে প্রক্রিয়া, তাদের মধ্যে একটা হচ্ছে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার। ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার করতে হলে প্রত্যেক পরিবারের একটি ব্যাংক অ্যাকাউন্ট দরকার। আচ্ছা। কিন্তু মোদি যখন প্রধানমন্ত্রী হলেন তা সেই সময় অর্ধেক পরিবারে, আমাদের ভারতবর্ষে অর্ধেক পরিবারের কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, একটা ব্যাংক অ্যাকাউন্ট ছিল। আচ্ছা। তো ব্যাংক অ্যাকাউন্ট না থাকায় ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার কি করে করা যাবে না। তো প্রথম যে যোজনা করলো এই মোদী সরকার, প্রথম জিনিসটা করলো সেটা হলো সবাইকে জনধন যোজনা, জনধন যোজনা, হিন্দি সব জনের জন্য ধনের একটা যোজনা শুরু করলো, যাতে প্রত্যেক পরিবারের একটা ব্যাংক অ্যাকাউন্ট, একটা বা তার বেশি ব্যাংক অ্যাকাউন্ট, সেটা প্রথম। তারপর বিদ্যুতের সংযোগ, সবাইকে বিদ্যুতের সংযোগ দেওয়া হলো, সবাইকে রান্নার গ্যাসের সংযোগ করা হলো। এইসব করে অনেকটা সরকারের অনেকটা পরিবর্তন হচ্ছে সারা দেশ জুড়ে। এই জিনিসগুলো দরকার, কিন্তু আমার মতে ওই পূর্ব এশিয়ার উদাহরণ দেখে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো শ্রম নিবিড় উৎপাদন। শ্রম নিবিড় উৎপাদন যদি হয় তাহলে বেকারত্ব শেষ হয়ে যেতে পারে, এবং সেই জিনিসটা আমরা দেশব্যাপী আমরা করতে এখনো অতটা সফল হইনি, কিন্তু হওয়ার চেষ্টা খুব জোর শুরু হয়েছে। এবং এই যে নতুন শ্রম আইন এসেছে, নতুন শ্রম আইন প্রায় 5 বছর আগে 2020 সালে
তখনকার রাষ্ট্রপতি কোবিন্দ সাহেব সই করে দিয়েছিলেন, পার্লামেন্ট পাস করেছিল, কিন্তু সেটা নোটিফাই হলো গত নভেম্বরের শেষে। তো সেটা এখন দেশের আইন, নতুন শ্রম আইন এসে গেছে। সে শ্রম আইন উপলক্ষে এখন শ্রম নীতির উৎপাদন করা অনেকটা সোজা হয়ে গেছে এবং সেটা সারা দেশে হওয়া উচিত। সেটা যদি হয় তাহলে যেমন উত্তর এশিয়াতে জাপান, কোরিয়া, তাইওয়ান এসব দেশে যেমন উন্নতি হয়েছে, সেই রকম উন্নতি আমাদের দেশেও ছড়িয়ে পড়তে পারে এবং পড়বে। কিন্তু প্রথম জিনিস দরকার হলো শ্রম নীতি।